A setback for Bangladeshi exporters. India could have given us time to make alternative arrangements. Dear viewers, welcome to today's Just Know. আজকে আমরা ইন্ডিয়া রিভোকিং ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি ফর বাংলাদেশ এই টপিক্সের উপর একটা এডিটোরিয়াল ট্রান্সলেশন করতে যাচ্ছি। পুরো এডিটোরিয়ালটি আমরা ভেঙে ভেঙে অনুবাদ করার চেষ্টা করব, শেখার চেষ্টা করব ইংরেজির অনেক কিছু। চলুন শুরু করা যাক। তো শুরুতেই আমরা আজকের পত্রিকার এডিটোরিয়ালটির হেডলাইনগুলো একটু বিশ্লেষণ করে ফেলি। দেখুন, এটি শুরু হয়েছে আ সেটব্যাক ফর বাংলাদেশি এক্সপোর্টার্স। এখানে এক্সপোর্টার্স মানে হচ্ছে রপ্তানি কারক যারা আছে বাংলাদেশি। আর সেটব্যাক শব্দটা যদি আমরা একটু ডিকশনারি থেকে বোঝার চেষ্টা করি যে আসলে সেটব্যাক এখানে কেন ব্যবহৃত হয়েছে, তো ডিকশনারি থেকে অর্থ হচ্ছে কি যে বিপত্তি, বাধা বা অবস্থার অবনতি বা প্রতিহত, মানে একটা বাধা, বিপত্তি, ধাক্কা, প্রতিকূলতা, এরকম একটা সেন্সে আমরা সেটব্যাক শব্দটা ব্যবহার করে থাকি। তো দেখুন, সেটব্যাক ফর বাংলাদেশ এক্সপোর্টার্স মানে হচ্ছে কি বাংলাদেশি যে রপ্তানিকারকরা আছে তাদের জন্য একটা বাধা, একটা বিপত্তি, একটা আপত্তি, একটা প্রতিকূলতা, এরকম সেন্সে আমরা এই বাক্যটার অনুবাদ আমরা করতে পারি। বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য একটি প্রতিকূলতা, ধাক্কা বা বাধা অর্থে আমরা এটাকে অনুবাদ করতে পারি। যাই হোক, আমরা চলে যাই পরের বাক্যে। দেখুন, পরের বাক্য হচ্ছে ইন্ডিয়া কুড হ্যাভ গিভেন। দেখুন, কুড হ্যাভ, শুড হ্যাভ, তারপর ভার্বের থ্রি, এই জিনিসগুলো হচ্ছে অতীতের কোনো একটা জিনিস যেটা আফসোস অনুভূতি প্রকাশ করা হচ্ছে যে কুড হ্যাভ গিভেন, দিতে পারতো কিন্তু দেয়নি। কুড হ্যাভ গিভেন আজ আমাদেরকে কি দিতে পারতো? টাইম। কেন? টু মেক অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্টস এর মানে হচ্ছে কি বিকল্প ব্যবস্থা। তাহলে অল্টারনেটিভ যে অ্যারেঞ্জমেন্টটা, সেটার মানে মিনিং হচ্ছে কি বিকল্প ব্যবস্থা বা অন্য কোনো একটা পদক্ষেপ বা ভিন্ন পরিকল্পনার একটা করার আমাদের একটা সময় দিতে পারতো কিন্তু দেয়নি। যাই হোক, এরপর দেখুন আমরা পরের বাক্যে চলে আসি। পরের বাক্য বলা হচ্ছে উই আর ট্রাবলড। দেখুন, এখানে ট্রাবলড মানে হচ্ছে কি, আমরা যদি একটু ডিকশনারি থেকে দেখি যে ট্রাবল শব্দটা আসলে এখানে কী অর্থে ব্যবহৃত হয়েছে, অনেকটাই সমস্যাগ্রস্ত বা ক্লেষ্ট, অসুবিধাপূর্ণ, বিক্ষুব্ধ, উত্তেজিত, যন্ত্রণাগ্রস্ত, অসুস্থ, ক্লেশিত, এরকম একটা সেন্স। সো এইখানে আসলে ট্রাবল বলতে বোঝাচ্ছে যে আমরা আসলে কি বিচলিত, অনেকটা আমরা বিচলিত বা আমরা উদ্বিগ্ন, এরকম একটা সেন্সে এখানে ট্রাবল শব্দটা ব্যবহৃত হয়েছে। তো ট্রাবল শব্দটার মিনিং আমরা করতে পারি কীভাবে? দেখুন, অনেকটা যে ট্রাবলড, উদ্বিগ্ন বা বিচলিত অর্থে আমরা এখানে ব্যবহার করতে পারি। এরপর দেখুন বলা হচ্ছে যে বাই ইন্ডিয়াস ডিসিশন, মানে আমরা ট্রাভেলটা কেন হয়েছি? ইন্ডিয়ার সিদ্ধান্তের দ্বারা আমরা বিচলিত, উদ্বিগ্ন। এখন এটা আসলে এই সিদ্ধান্তটা, এখানে দেখুন সিদ্ধান্তটাকে আমরা টার্গেট করেছি, সিদ্ধান্তটাকে টার্গেট করে আমরা একটু সামনের দিকে আগাবো। সিদ্ধান্তটা কিসের? টু রিভোক দ্য ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি ফর বাংলাদেশের এক্সপোর্ট কার্গো টু থার্ড কান্ট্রিজ ট্রানজিটিং থ্রু ইটস ল্যান্ড বর্ডার্স টু ইন্ডিয়া এয়ারপোর্ট অ্যান্ড পোর্টস। মানে এই যে টু রিভোক সিদ্ধান্তটার মডিফাই করতেছি আমরা ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে, যে কারণে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন রিভোক শব্দের মানে কি? আমরা যদি রিভোক শব্দটা একটু ডিকশনারি থেকে দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, যে রিভোক মানে হচ্ছে অনেকটা রদ করা বা প্রত্যাহার করা, রিভোক করা, নাকচ করে দেওয়া, ফিরিয়ে নেওয়া, তুলে নেওয়া, রদ করা, পাল্টানো, বাতিল করা বা উল্টানো, রিভোক। তাহলে ডিসিশন টু রিভোক মানে কি? প্রত্যাহার করার সিদ্ধান্ত বা বাতিল করার সিদ্ধান্ত বা রদ করার সিদ্ধান্ত বা তুলে নেওয়ার সিদ্ধান্ত, সেটা কি? ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি ফর বাংলাদেশের এক্সপোর্ট কার্গো। বাংলাদেশের যে রপ্তানি গাড়িগুলো আছে, কোথায় সেগুলো? টু থার্ড কান্ট্রিজ, তৃতীয় কোনো দেশে ট্রানজিটিং। কেন? আবার দেখুন, এই যে এই এক্সপোর্ট কার্গোগুলো, এটার একটা মডিফায়ার এখানে ব্যবহার করা হচ্ছে, যে এই যে এক্সপোর্ট কার্গোগুলো আছে সেগুলো কিসের, সেগুলো কী করে, সেটা আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ দিয়ে সেগুলো কী করে? ট্রানজিটিং থ্রু ইটস ল্যান্ড, ট্রানজিটিং করে, পরিবহন করে, থ্রু ইটস ল্যান্ড বর্ডার্স, সীমান্ত দিয়ে, টু ইন্ডিয়ান এয়ারপোর্ট অ্যান্ড পোর্টস, ইন্ডিয়ার যে এয়ারপোর্ট আছে সেই পোর্টে যে ট্রানজিটিং করার মাধ্যমে বিভিন্ন তৃতীয় বিশ্বে বা ইন্ডিয়ার বর্ডার ব্যবহার করে ইন্ডিয়ান এয়ারপোর্টসে পাঠানো হয়, সেখান থেকে তৃতীয় বিশ্বে যাওয়ার এই এক্সপোর্ট কার্গো বাংলাদেশের এই যাতায়াত করার, পাঠানোর যে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটিটা আছে সেটা প্রত্যাহার করার সিদ্ধান্তের কারণে উই আর ট্রাবলড, আমরা এই সিদ্ধান্তে কি অনেকটাই ট্রাবলড হয়ে আছি, মানে উদ্বিগ্ন বা বিচলিত। ঠিক আছে, তাহলে আমরা প্রথম যে অংশটা পেলাম সেটা হচ্ছে কি, যে আমরা যদি এখানে এই জায়গায় ঠিক বাংলা শব্দটা করি, এটা হবে এই যে আমরা ভারতের সিদ্ধান্তে উদ্বিগ্ন। এরপর আসে যে কেন, এখানে এই জায়গায় আসবে, ডিসিশন পর্যন্ত আসবে, আমরা ভারতের সিদ্ধান্তে উদ্বিগ্ন। এখন কেন উদ্বিগ্ন সেটা টু রিভোক দ্য ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি সুবিধা বাতিল করার কারণে, বাতিল করার সিদ্ধান্তে। তাহলে এটা আমরা বলতে পারি যে এখানে এই যে টু থার্ড কান্ট্রিজ ট্রানজিটিং, এখানে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি ফর বাংলাদেশ এক্সপোর্ট কার্গো, এই জায়গায় আমরা লিখতে পারি যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ব্যাপারটাতে আমাদের শেষে গিয়ে থামতে হবে, করার সিদ্ধান্ত। টু থার্ড কান্ট্রিজ, তৃতীয় কোনো দেশে, এটা স্থল সীমানা দিয়ে ভারতীয় বিমানবন্দর ও বন্দরে যাতায়াতের যে একটা ব্যবস্থা ছিল সেটা বাতিল করার সিদ্ধান্তে আমরা ট্রাভেলড। যাই হোক, ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি। উইল ডিসরাপ্ট বাংলাদেশের, দিস উইল ডিসরাপ্ট মানে এই বিষয়টা উইল ডিসরাপ্ট করবে। ডিসরাপ্ট মানে হচ্ছে কি ব্যাহত করা বা বিঘ্নিত করা অর্থে আমরা ব্যবহার করি ডিসরাপ্ট। বাংলাদেশের আরএমজি এক্সপোর্টস, এটি কী করবে? বাংলাদেশের যে আরএমজি বা তৈরি পোশাক রপ্তানির ব্যাপারটা কী করবে? ব্যাঘাত করবে। তো আমরা এটার অনুবাদ হিসেবে এখানে দিতে পারি যে এটা কী করবে? ব্যাঘাত করবে।
ডিসরাপ্ট করবে, ডিসরাপ্ট অ্যান্ড রেইজ কোস্ট, এবং কোস্ট বাড়াবে ফর আওয়ার অ্যাপারেল এক্সপোর্টার্স। অ্যাপারেল এক্সপোর্টার্স মানে হচ্ছে কি, পোশাক রপ্তানিকারক যারা আছে, অ্যাপারেল এক্সপোর্টার্স, তাদের, আমাদের পোশাক রপ্তানিকারকদের রেইজ কোস্ট মানে খরচ বাড়াবে, খরচ বাড়িয়ে দিবে। প্রথমত বলছে যে দিস উইল ডিসরাপ্ট, এটা ব্যাহত করবে, অ্যান্ড দিস উইল রেইজ, এখানে কিন্তু দুইটা ভার্ব একসাথে, দিস উইল ডিসরাপ্ট, দিস উইল রেইজ কোস্ট ফর আওয়ার অ্যাপারেল এক্সপোর্টার্স। এখন এই অ্যাপারেল এক্সপোর্টার্সরা কী করে, ডেলিভারিং অর্ডার্স টু ওয়েস্টার্ন মার্কেটস, তাদের একটা আমরা ফ্রেজ দিয়ে মানে পার্টিসিপল ফ্রেজ দিয়ে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে আমরা এখানে বললাম যে এক্সপোর্টার্সরা কী করে, মানে এরা হচ্ছে যে পশ্চিমা বাজারে অর্ডার সরবরাহ করে। তো এখানে আপনি ডেলিভারিং, এই এক্সপোর্টার্সরা কীরকম, এক্সপোর্টার্সরা ডেলিভার করে, সরবরাহ করে বা পণ্য পৌঁছে দেয়, ডেলিভার দেয় বিভিন্ন অর্ডার টু ওয়েস্টার্ন মার্কেটস। স্পেশালি দোজ, বিশেষ করে তারা, অ্যাপারেল এক্সপোর্টার্স সবাই, কিন্তু স্পেশালি দোজ রাউটেড থ্রু ইন্ডিয়ান এয়ারপোর্টস, যেগুলো কিনা ইন্ডিয়ান এয়ারপোর্টের মাধ্যমে কী হয়, মানে চলাচল করে, থ্রু ইন্ডিয়ান রাউটার্সের মাধ্যমে, সাচ এজ দ্য ওয়ান ইন নিউ দিল্লি, একটি যেটি হচ্ছে কি নিউ দিল্লি। যাই হোক, এবারটা আশা করি বুঝাতে পেরেছি। আমরা চলে যাই পরের বাক্যে। পরের বাক্য দেখুন, দাস, এইভাবে দ্য ডিসিশন কামস অ্যাজ এ মেজর সারপ্রাইজ। তো এই যে দাস, দ্য ডিসিশন কামস, এই যে এখানে বললাম যে এই হয়, আর এই কারণে এইভাবেই দ্য ডিসিশন কামস, সিদ্ধান্তটা আসে অ্যাজ এ মেজর সারপ্রাইজ, একটা কি বড় আশ্চর্য বা একটা খুবই অপ্রত্যাশিত হিসাবে এখানে সিদ্ধান্তটা আসে। মানে আমরা বলতে পারি এখানে আসেই যে বলতে হবে এরকম না, আমরা বলতে পারি যে এই যে হয়েছে, এই কারণে, ফলশ্রুতিতে, এই কারণে এই সিদ্ধান্তটি একটি বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে, বড় ধাক্কা হিসেবে আমাদের কাছে এসেছে। পার্টিকুলারলি, বিশেষ করে গিভেন দ্য রিসেন্ট কনস্ট্রাকটিভ মিটিং। দেখুন, পার্টিকুলারলি গিভেন, এখানে গিভেন মানে হচ্ছে কি এই বিষয়টার পরিপ্রেক্ষিতে, গিভেন দ্য রিসেন্ট কনস্ট্রাকটিভ মিটিং, গঠনমূলক আলোচনা বা বৈঠক বিটুইন বাংলাদেশি ইন্টারিম গভর্নমেন্টস চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস অ্যান্ড ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুসের মধ্যে এই যে গঠনমূলক একটা বৈঠক, এই বৈঠকের কথা যদি বিবেচনা করি, বৈঠকের পরিপ্রেক্ষিতে বিশেষ করে এই সিদ্ধান্তটা আমাদের একটা মেজর সারপ্রাইজ হিসেবে, একটা অপ্রত্যাশিত ঘটনা হিসেবে দেখা দিয়েছে বা আমাদের কাছে এসেছে। কনস্ট্রাকটিভ মিটিং, গঠনমূলক বৈঠক বা ফলপ্রসূ একটা আলোচনাকে আমরা কনস্ট্রাকটিভ মিটিং বলতে পারি। যাই হোক, এরপর দেখুন, ইট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট, এটা প্রত্যাশা করা হয়েছিল, মানে এমনটাই আশা করা হয়েছিল। দেখুন, ইট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট, এমনটাই প্রত্যাশা করা হয়েছিল বা এমনটাই আশা করা হয়েছিল, আমরা অনেক সময় এরকম বলি, এই জিনিসটাই হচ্ছে কি এখানকার মিনিং। তো এটা এমনটাই আশা করা হয়েছিল, এমনটাই আগে থেকে ভাবা হয়েছিল। দ্য ডিসকাশনস উড লিড টু, দেখুন লিড টু হচ্ছে কোনো একটা দিকে পর্যবসিত হওয়া, কোনো একটা দিকে নিয়ে যাওয়া অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। তো এই আলোচনা, ডিসকাশনস উড লিড টু ফার্দার স্টেপস টু স্ট্রেংথেন বাইলেটারাল রিলেশনস, মানে এমনটাই আশা করা হয়েছিল যে এই ডিসকাশনসটা, যে আলোচনাটা হয়েছে, দ্বিপাক্ষিক যে আলোচনাগুলো হয়েছে, সেগুলো আরও বিভিন্ন পদক্ষেপ নেওয়ার দিকে নিয়ে যাবে, মানে আরও লিডস টু ফার্দার স্টেপস মানে হচ্ছে কি আরও বিভিন্ন পদক্ষেপের দিকে নিয়ে যাবে এই আলোচনা। আমরা মনে করেছিলাম, ইট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট, এমনটাই আমরা আশা করেছিলাম, মানে এটা এইটুকুই, মানে এইভাবেই আমরা ব্যাপারটা প্রত্যাশা করেছিলাম। কীরকমভাবে, যে এই মানে ডিসকাশনসটা উড লিড টু ফার্দার স্টেপস, আরও বিভিন্ন পদক্ষেপের দিকে নিয়ে যাবে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে। কেন, এই যে টু স্ট্রেংথেন, আরও পদক্ষেপের দিকে নিয়ে যাবে কেন, টু স্ট্রেংথেন বাইলেটারাল রিলেশনস, মানে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারকরণে আরও বিভিন্ন পদক্ষেপ গ্রহণের দিকে নিয়ে যাবে এই সিদ্ধান্তগুলো, এই আলোচনাগুলো নিয়ে যাবে আমাদের এরকম বিভিন্ন পদক্ষেপ গ্রহণের দিকে, যাতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটা জোরদার হয়। কিন্তু এটাই আমরা প্রত্যাশা করেছিলাম। সেখানে ইনস্টেড, এই ইনস্টেড মানে হচ্ছে কি এর পরিবর্তে বা বরং, এটা না করে সেটা, ইনস্টেড আগেরটার বিপরীতে গিয়ে কথা বলছি। বাংলাদেশ ওয়াজ কট অফ গার্ড, দেখুন খুব সুন্দর একটা ফ্রেজ, বি কট অফ গার্ড মানে হচ্ছে কি আকস্মিকভাবে কোনো একটা জায়গায় আপনি যখন ধরা পড়েন, মানে কি বলে এটাকে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যান, হতবাক হয়ে যান কোনো একটা জায়গায় গিয়ে, আপনি প্রত্যাশা করেছিলেন আপনাকে সবাই কী করবে, ওয়েলকাম করবে, কিন্তু আপনি গিয়ে দেখলেন আপনাকে কি অপমান করা হচ্ছে, তখন আপনি কী হয়ে গেছেন, কট অফ গার্ড। এখন এই কীভাবে হয়েছেন সেটা আপনি উইথ দিয়ে লিখবেন, উইথ দিস সাডেন মুভ, এই হঠাৎ বা আকস্মিক যে পদক্ষেপটা তারা নিয়েছে ট্রান্সশিপমেন্ট বাতিলের, সেখানে আমরা কী হয়েছি, হতভম্ব বা বিস্মিত হয়ে পড়েছি, অপ্রস্তুত হয়ে মানে আকাশ থেকে মাটিতে পড়েছি, এরকম একটা ঘটনা আমরা বলি কট অফ গার্ড। ঠিক আছে, বাংলাদেশ ওয়াজ কট অফ গার্ড উইথ সামথিং। এখন আপনি যদি বলেন, আপনার ক্ষেত্রে আপনি বলবেন কি, আই এম কট অফ গার্ড উইথ দিস, মানে উইথ দিস যে কোনো একটা আপনার হতে পারে, ধরেন রিসিপশন, অথবা উইথ দিস অ্যাকশন, উইথ দিস স্টেপস, এরকম। সো ইনস্টেড সেটার পরিবর্তে বাংলাদেশ ওয়াজ কট অফ গার্ড উইথ দিস সাডেন মুভ, এই ধরনের আকস্মিক পদক্ষেপ বা হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার ফলে মানে বাংলাদেশ কী গেল, অপ্রস্তুত হয়ে গেল। তো কট অফ গার্ড, এই ব্যাপারটা আমরা যদি একটু বুঝিয়ে বলি, এটার মিনিংটা হচ্ছে কট অফ গার্ড, অপ্রস্তুত হয়ে ধরা পড়া বা বিস্মিত হওয়াতে আমরা ব্যবহার করে থাকি। বিস্মিত হয়ে গেছে বা আকাশ থেকে পড়েছে, এরকম একটা সাডেন মুভে, এমন একটা আকস্মিক পদক্ষেপে। On April 8, India's Central Board of Indirect Taxes and Customs issued a notification. Issued a notification মানে হচ্ছে কি নোটিফিকেশন জারি করা, নোটিফিকেশন জারি করেছে। Issued a notification. স্টেটিং, এটা বলে, নোটিফিকেশনটা কি, নোটিফিকেশনটার পর দেখুন এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে, এটাকে আমরা কি স্টেটিং দ্যাট দ্য ডিরেক্টিভ, স্টেটিং দ্যাট, এটা বলে আমরা আবার একটা নতুন বাক্য নিয়ে আসতে চাচ্ছি। স্টেটিং দ্যাট দ্য ডিরেক্টিভ
ইস্যুড ডিরেক্টিভ যে নির্দেশনা জারি হয়েছিল, সেই জারিকৃত নির্দেশনা অন জুন 29, 2020, 2020 সালের 29 জুনে যে ডিরেক্টিভ নির্দেশনাটা ইস্যুড হয়েছিল, জারি হয়েছিল, গ্রান্টিং, এই মানে ডিরেক্টিভটা কীরকম ছিল, এই ডিরেক্টিভটাকে আবার মডিফাই করা হচ্ছে, গ্রান্টিং ট্রান্সশিপমেন্ট, এই ডিরেক্টিভটা ছিল, নির্দেশনাটা ছিল কি, ট্রান্সশিপমেন্ট মঞ্জুর করা, ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটিস মঞ্জুর করার যে নির্দেশনা ছিল, সেই নির্দেশনাটা জুন 29, 2020 ইস্যুড হয়েছিল, আরোপিত হয়েছিল টু বাংলাদেশ ফ্যাসিলিটিস টু বাংলাদেশের জন্য হ্যাড বিন উইথড্রোন, মানে এটা কি, বাতিল করা হয়েছে, হ্যাড বিন উইথড্রোন, বাতিল করা বা রদ করা হয়েছে বা বাতিল করা হয়েছে, এরকম একটা সেন্সে আমরা এই ফ্রেজটা ব্যবহার করি, বাতিল করা হয়েছে। তাহলে দেখুন এই ব্যাপারটা, পুরো বাক্যটা যদি আমরা আবারও ফিল করি, অন এপ্রিল 8, ইন্ডিয়ার সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস কী করেছে, সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস ইস্যুড এ নোটিফিকেশন স্টেটিং দ্যাট এটা বলে যে দ্য ডিরেক্টিভ issued on 2020 granting transshipment facilities to Bangladesh had been withdrawn. 8 এপ্রিল ভারতের কেন্দ্রীয় ইনডিরেক্ট ট্যাক্সেস মানে হচ্ছে কি পরোক্ষ কর ও শুল্ক বোর্ড কাস্টমস যেটা একটি বিজ্ঞপ্তি জারি করেছে, ইস্যুড এ নোটিফিকেশন, একটি বিজ্ঞপ্তি জারি করেছে, স্টেটিং দ্যাট, যাতে বলা হয়েছে, এটা বলে আপনি অনেকটা বাংলার মতো, মানে আমরা ইংরেজিটা যেভাবে ফিল করি, এটা বলে অথবা যাতে বলা হয়েছে, জানানো হয়েছে যে 29 জুন 2020 যে আদেশ নির্দেশনা জারি করা হয়েছে, জারিকৃত নির্দেশনা, দেখুন এই জায়গায় এই পরের ডিরেক্টিভ হচ্ছে আমাদের পরের বাক্যের মানে সাবজেক্ট, এটা কিন্তু সাবজেক্ট না, এটা হচ্ছে আপনার মডিফায়ার V3, এটা হচ্ছে কি V3, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখুন এটাকে আপনি অনেকে মানে এখানে ভার্ব কোনটা সাবজেক্ট কোনটা গুলিয়ে ফেলবেন। তো এই যে ডিরেক্টিভটা সম্পর্কে একটু বাড়তি কথা বলে দিলাম। এই ডিরেক্টিভটা ইস্যুড হয়েছিল, জারি হয়েছিল 29 জুনে 2020। সেই ডিরেক্টিভটা হ্যাড বিন উইথড্রোন, সেই নির্দেশনা বাতিল করা হলো বা হয়েছে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি। এরপর চলে যাই আমরা পরের বাক্যে, লেটার। পরে দ্য ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ক্লিয়ারিফাইড দ্যাট মানে স্পষ্ট করেছে যে দ্য ডিসিশন উড নট অ্যাফেক্ট ট্রেড বিটুইন ঢাকা অ্যান্ড নেপাল অর ভুটান ভায়া ইন্ডিয়ান টেরিটরি। বলছে কি যে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়, ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ক্লিয়ারিফাইড দ্যাট, স্পষ্ট করে বলেছেন যে ডিসিশন উড নট অ্যাফেক্ট ট্রেড, ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করবে না, বিটুইন ঢাকা অ্যান্ড নেপাল আর ভুটান ভায়া ইন্ডিয়ান টেরিটরি, ইন্ডিয়ান যে টেরিটরি আছে সেগুলোর মাধ্যমে বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে না। ঢাকা এবং নেপাল বা ভুটানের মধ্যে ভারতীয় ভূখণ্ডের মাধ্যমে যে বাণিজ্য হয় সেই বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে না বা ক্ষতি করবে না। অ্যাজ দিস ল্যান্ডলক কান্ট্রিজ আর প্রোটেক্টেড আন্ডার WTO গাইডলাইন্স। তারপর এখানে বলা হচ্ছে কি যে যেহেতু, কেননা দিস ল্যান্ডলকড কান্ট্রিজ, এই যে স্থলবেষ্টিত যে কান্ট্রিগুলো আছে, যেহেতু স্থলবেষ্টিত কান্ট্রিগুলো আর প্রোটেক্টেড সুরক্ষিত আন্ডার WTO গাইডলাইন্স, মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নির্দেশিকার অধীনে এটাগুলো সুরক্ষিত, এই কারণে ব্যবসা বা বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে না বলে ইন্ডিয়ার যে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে সেটা ক্লিয়ারিফাইড করেছে। এখানে ক্লিয়ারিফাইড হচ্ছে ক্লিয়ারিফাইড করেছে যে ডিসিশন উড নট এফেক্ট, এটার মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত করবে না, প্রভাব ফেলবে না ট্রেডে, যেহেতু অ্যাজ দিস ল্যান্ডলকড কান্ট্রিজ, এই স্থলবেষ্টিত দেশগুলো আর প্রোটেক্টেড সুরক্ষিত আন্ডার WTO গাইডলাইন্স। এরপর দেখুন আমরা যদি পরের বাক্যে চলে যাই, ইন্ডিয়া জাস্টিফাইড মানে কি, দেখুন জাস্টিফাইড মানে হচ্ছে কোনো কিছু সমর্থন করা বা বৈধতা প্রমাণ করা, কোনো কিছু সমর্থন করতে চাচ্ছি বা বৈধতা প্রমাণ করতে চাচ্ছি, এরকম সেন্সে আমরা এই জাস্টিফাইড শব্দটা ব্যবহার করে থাকি। জাস্টিফাইড, তো এই ইন্ডিয়া জাস্টিফাইড দিস ডিসিশন, এই সিদ্ধান্তটাকে বৈধ করতে চাচ্ছে, এই সিদ্ধান্তটা সমর্থন করতে চাচ্ছে, মানে এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের পিছনে বিভিন্ন যুক্তি দাঁড় করিয়েছে। ঠিক আছে, বৈধতা প্রমাণ করার চেষ্টা করছে বাই সাইটিং সিগনিফিক্যান্ট কনজেশন অ্যাজ ইটস এয়ারপোর্টস অ্যান্ড পোর্টস which it claims has been exacerbated by the transshipment facility granted to Bangladesh। এই পর্যন্ত দেখুন বাই সাইটিং সিগনিফিক্যান্ট কনজেশন, এটা হচ্ছে কি যে এই সিদ্ধান্তটাকে জাস্টিফাই করেছে বা সমর্থন করেছে, বৈধতার সিদ্ধান্তের সমর্থন দিয়েছে তারা, কিভাবে, বাই সাইটিং, এটা উল্লেখ করে কিসের কথা, সিগনিফিক্যান্ট কনজেশন মানে হচ্ছে কি ব্যাপক বা উল্লেখযোগ্য পরিমাণ ভিড়, জটিলতা বলতে পারেন, ভিড় বা জটিলতা বা ভিড়ের দোহাই দিয়ে, একদম খাঁটি বাংলা হচ্ছে কি যে উল্লেখযোগ্য পরিমাণ ভিড়ের দোহাই দিয়ে কি করেছে ভারত, এই কাজটা করেছে। অ্যাট ইটস এয়ারপোর্টস অ্যান্ড পোর্টস, এটার যে বিমানবন্দর আছে ও বন্দর আছে, এয়ারপোর্টস অ্যান্ড পোর্টস, বিমানবন্দর এবং বন্দরে উল্লেখযোগ্য পরিমাণ ভিড়ের দোহাই দিয়ে ইন্ডিয়া এটাকে সমর্থন করেছে, জাস্টিফাইড করেছে, যুক্তি দিয়েছে। এরপর দেখুন উইচ ইট ক্লেমস, যেটা কিনা তারা দাবি করে, উইচ ইট ক্লেমস হ্যাজ বিন এক্সারবেটেড বাই দ্য ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি জেনারেটেড টু বাংলাদেশ। তো যা এটি দাবি করে, উইচ ইট ক্লেমস, যা এটি দাবি করে, মানে ইন্ডিয়ান সরকার বা ইন্ডিয়া দাবি করে, ঠিক আছে, কি হয়েছে, হ্যাজ বিন এক্সারবেটেড মানে হচ্ছে কি কোনো কিছু আরও খারাপ হওয়া, অতিরিক্ত হওয়া, বেড়ে যাওয়া কোনো কিছু, এক কথায়। তো এখানে এক্সারবেটেড মানে হচ্ছে কি, যদি আমরা ব্যাপারটাকে ফিল করি একটু, তো এটা হচ্ছে কি যে
উইচ ইট ক্লেমস মানে হচ্ছে কি এই ইন্ডিয়া যেটাকে দাবি করে যে এখানে বলেছে যে সাইটিং কনজেশন এটার কারণে জাস্টিফাইড করে সমর্থন করেছে, তো সেটাকে আবার তারা দাবি করেছে যে হ্যাজ বিন এক্সারবেটেড। মানে এই যে কনজেশনটা, সিগনিফিকেন্ট কনজেশনটা, এটাকে কিন্তু টার্গেট করে কথা বলা হচ্ছে। সিগনিফিকেন্ট কনজেশনটা উল্লেখযোগ্য বা ব্যাপক পরিমাণ যে ভিড়টা হয়, সেই ভিড়টা হ্যাজ বিন এক্সারবেটেড মানে বেড়ে গেছে। হুইচ ইট ক্লেমস, যেটা কিনা দাবি করেছে কারা? ইন্ডিয়া। তো আমরা আরেকটা সেন্টেন্সে বলতে পারতাম যে ইন্ডিয়া ক্লেমস দ্যাট দিস সিগনিফিকেন্ট কনজেশন হ্যাজ বিন এক্সারবেটেড বাই দ্য ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি গ্রান্টেড টু বাংলাদেশ। বাংলাদেশের দেয়া, এখানে গ্রান্টেড মানে V3 দেখুন বাক্যগুলো আপনার বুঝতে হবে। এখানে V3 এটা মানে অ্যাডজেক্টিভ, গ্রান্টেড টু বাংলাদেশে গ্রান্টেড বা মঞ্জুর করা যে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি দেওয়া হয়েছে সেটার দ্বারা এই সিগনিফিক্যান্ট কনজেশনটা হ্যাজ বিন এক্সারবেটেড, আরও খারাপ হয়ে গেছে, আরও জটিলতা ধারণ করেছে, জটিল আকার ধারণ করেছে, এটা দাবি করেছে ইন্ডিয়া। প্রথম বাক্যে বলা হচ্ছে ইন্ডিয়া জাস্টিফাইড দিস ডিসিশন, এই সিদ্ধান্তের সমর্থন জানায়, এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছে সেখানকার সিগনিফিক্যান্ট কনজেশন ব্যাপক আকারে সেখানে ভিড়ের দোহাই দিয়ে জাস্টিফাইড করেছে। সেই সাথে উইচ ইট ক্লেমস, যেটাকে তারা বলেছে যে হ্যাজ বিন এক্সারবেটেড, আরও খারাপ হয়ে গেছে, জটিল হয়ে গেছে, বাই দ্য ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি গ্রান্টেড টু বাংলাদেশকে দেয়া যে ট্রান্সশিপমেন্টের যে ব্যবস্থা দেওয়া হয়েছিল সেটার কারণে আরও বেশি জটিল আকার ধারণ করেছে, এক্সারবেটেড হয়েছে। যাই হোক, দেখুন সুন্দর একটা বাক্য, বাক্যের ভিতরে কোনো গ্রামাটিক্যাল ভুল নেই, কিন্তু অনেকগুলো বাক্য এখানে এক জায়গায় লিখেছে। ইংরেজি পত্রিকাগুলো আপনি পড়লে দেখবেন এটাই হয়, বিভিন্ন বড় বড় বাক্য তারা এক বাক্যে লিখে ফেলে, এত বেশি কথা বলতে হয় না। বাংলাদেশে হলে কী করতাম, এটাকে ছোটো একটা বাক্য, এটা একটা ছোটো, প্রত্যেকটা বাক্যকে আলাদা করে লিখতে পারতাম, ভাষা সহজ হতো। বাট ইংরেজরা পত্রিকার ভাষা সহজ করে না, এরা এইভাবেই লিখে, পেঁচিয়ে গুছিয়ে লিখে, এবং বিভিন্ন পরীক্ষার প্যাসেজ টেসেজ যেগুলো আসে সেগুলো দেখবেন এরকম মানে পেঁচিয়ে গুছিয়ে লেখাই। যাই হোক, আমরা চলে যাই পরের বাক্যে। দি সেক্রেটারি জেনারেল অফ ইন্ডিয়াস অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, মানে ভারতের পোশাক রপ্তানি প্রচার পরিষদের মহাসচিব, অলসো মেনশন দ্যাট, উল্লেখ করেন যে। ঠিক আছে, তাহলে ভারতের পোশাক উল্লেখ করেছেন যে, এই পর্যন্ত যদি আমরা ব্যাপারটাকে ভাঙি, এখানে হয়ে গেল একটা বাক্য যে ভারতের পোশাক রপ্তানি প্রচার পরিষদের মহাসচিবও উল্লেখ করেছেন। দ্য মুভ রেসপন্ডেড টু এ লং স্ট্যান্ডিং ডিমান্ড ফ্রম ইন্ডিয়ান এক্সপোর্টার্স টু হল্ট, এই মুভটা কি, এই মুভটার মডিফায়ার্স হচ্ছে এখানে টু হল্ট দ্য ট্রান্সশিপমেন্ট অফ বাংলাদেশি কার্গো থ্রু ইন্ডিয়ান পোর্টস, ইন্ডিয়ান বন্দরের মাধ্যমে বাংলাদেশি কার্গো ট্রান্সশিপমেন্ট সুবিধা হল্ট করা, বন্ধ করা বা থামিয়ে দেওয়া, হল্ট করা, থামিয়ে দেওয়ার ব্যাপারটা। দ্য মুভ রেসপন্ডেড টু এ লং স্ট্যান্ডিং ডিমান্ড, এই যে মুভটা, পদক্ষেপটা আমরা নিয়েছি, রেসপন্ডেড করেছি টু এ লং স্ট্যান্ডিং ডিমান্ড, মানে একটি দীর্ঘদিনের দাবির প্রতিক্রিয়া। এই পদক্ষেপটি দীর্ঘদিনের দাবির প্রতি একটা সাড়া। ঠিক আছে, ফ্রম ইন্ডিয়ান এক্সপোর্টার্স কর্তৃক, ইন্ডিয়ান যে রপ্তানিকারক আছে তাদের পক্ষ থেকে, ভারতীয় রপ্তানিকারকদের কাছ থেকে যে সিদ্ধান্তটি এসেছে, দ্য মুভ রেসপন্ডেড টু এ লং স্ট্যান্ডিং ডিমান্ড, একটা দীর্ঘস্থায়ী একটা দাবির সাড়া হিসেবে, সাড়া দিয়ে যে মুভটা, সেই মুভটা কীরকম, টু হল্ট দ্য ট্রান্সশিপমেন্ট অফ বাংলাদেশি কার্গো থ্রু ইন্ডিয়ান পোর্টস, মানে ইন্ডিয়ার যে বন্দর আছে, বন্দর দিয়ে। অর্থাৎ এই অংশটাকে আমরা যদি আলাদা করে ফেলি, এটা মনে করেন যে সম্পূর্ণটাই হচ্ছে কি এই মুভের একটা মডিফায়ার। এই মুভটা কি, টু হল্ট করার মুভ, মানে বন্ধ করার বা রদ করার একটা পদক্ষেপ। এখন এই যে মেনশন দ্যাট, উল্লেখ করেছেন কি, সেটা বলার জন্য কিন্তু আমরা একটা বাক্য নিয়ে আসছি, আর সেই বাক্যটা হচ্ছে কি এখানে, সেই বাক্যটা হচ্ছে এটা। তাহলে এই বাক্যটার সাবজেক্ট ভার্ব কোনটা, দ্য মুভ, এই রেসপন্ডেড, এই পদক্ষেপটা আসলে সাড়া প্রদান করেছে, সাড়া দিয়েছে, বলতে পারেন সাড়া দিয়েছে কিসের, কার, টু এ লং স্ট্যান্ডিং ডিমান্ড ফ্রম ইন্ডিয়ান এক্সপোর্টার্স, মানে ইন্ডিয়ান যে এক্সপোর্টার্স আছে, ইন্ডিয়ান যে রপ্তানিকারক আছে, রপ্তানিকারকদের একটা দীর্ঘস্থায়ী বা দীর্ঘদিনের একটা চাহিদা, দীর্ঘদিনের একটা চাওয়ার প্রতি সাড়া দিয়েছে এই পদক্ষেপ। তারা কেন চাচ্ছে, তারা মানে যে ঘটনাটা ব্যাখ্যা করছে, তারা বলতেছে যে ইন্ডিয়ান যে এক্সপোর্টার্সরা আছে তারাই নিজেদের মালামাল নিয়ে সেখানে একটা সিগনিফিক্যান্ট কনজেশনের ভুক্তভোগী হচ্ছে, সেখানে আবার বাংলাদেশি গাড়ি ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয়া এটা এক্সারবেটেড করে ফেলে তাদের সমস্যাকে, জটিলতাকে এক্সারবেটেড করে ফেলে, যে কারণে এই মুভটা আসলে কি একটা ইন্ডিয়ান এক্সপোর্টারদেরই একটা দীর্ঘদিনের একটা চাওয়ার প্রতি আসলে সাড়া প্রদান, বা এই মুভটা সাড়া প্রদান করেছে। মুভটা কিসের, ট্রান্সশিপমেন্ট অফ বাংলাদেশি কার্গো থ্রু ইন্ডিয়ান পোর্টস, ইন্ডিয়ান বন্দর ব্যবহার করে বাংলাদেশি কার্গোর ট্রান্সশিপমেন্ট বাতিল করার এই পদক্ষেপটা ইন্ডিয়ান রপ্তানিকারকদের দীর্ঘদিনের চাহিদার সাড়া প্রদান করেছে। এটা বলেছে ভারতের পোশাক রপ্তানি প্রচার পরিষদের মহাসচিব, এই কথাটা উল্লেখ করেছেন। ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি। দেখুন পুরো বাক্যটা ফিল করতে হবে, গ্রামাটিক্যালি অ্যানালাইসিস বুঝতে হবে। যাই হোক, এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এরপর চলে যায় আমরা পরের বাক্যে, দ্য ডিসিশন হি নোটেড। দেখুন হি নোটেড হচ্ছে কি, দুটো কমার ভিতরে, এটা বাক্যের বাইরের অংশ। হি নোটেড, তিনি উল্লেখ করেছেন, ইংরেজরা মাঝখানে বলে আর আমরা বাংলা শুরুতে বলি। তিনি উল্লেখ করেছেন দ্য ডিসিশন উড হেল্প, সাহায্য করবে। উড হেল্প কেন বলছি, উড বলছি এই জন্য যে ব্যাপারটা সামনের দিকে ঘটবে, এখন না, ভবিষ্যতের আন্দাজ, অনুমান। উড হেল্প রেশনালাইজ, হেল্পের পর সরাসরি ভার্বের টু না বসে সরাসরি কি হয়, ভার্বের বেস ফর্ম বসে। আপনি টুটা ইউজ করবেন না, কারণ হেল্পের পর সরাসরি ভার্বের বেস ফর্ম বসে। হেল্প রেশনালাইজ মানে হচ্ছে কি, রেশনাল থেকে রেশনালাইজ ভার্ব করা হয়েছে, নিয়ন্ত্রণ করা বা যুক্তিসঙ্গত করা।
নিয়ন্ত্রণ করা বা যুক্তিসঙ্গত করা। তো তিনি উল্লেখ করেন যে এই সিদ্ধান্তটা আসলে কি যুক্তিসঙ্গত করার দিকে সাহায্য করবে। কি? ফ্রেট রেটস মানে এখানে ফ্রেট মানে কি আমরা যদি একটু ডিকশনারি থেকে দেখি, ফ্রেট শব্দটা হচ্ছে যে মালবাহী মাল, জলপথে মাল পরিবাহিত মাল, বোঝা, বাহিত মাল, মালের ভাড়া, মাল বহনের মাসুল, ভাড়া করা, ভাড়া দেওয়া, মাল বোঝাই। মানে এক কথায় ফ্রেট শব্দটা আসলে কি, এই যে বিভিন্ন মালামাল আপনি গাড়িতে করে নিয়ে যান, সেই গাড়িতে যে মালামালগুলো থাকে সেটার যে একটা ভাড়া আছে, মালের যে ভাড়াটা আছে বিভিন্ন মালের, বা মাসুল বলতে পারেন, মালবহনের যে মাসুল দিতে হয়, মালবহনের একটা মানে ভাড়া, সেই ভাড়ার রেটস, মালবহনের রেটটাকে যুক্তিসঙ্গত করতে সাহায্য করবে। এটা হি নোটেড। ওই ভারতের পররাষ্ট্র সচিব বলছেন যে এই সিদ্ধান্ত হেল্প টু রেশনালাইজ ফ্রেট রেটস, মালবাহী পণ্যের যে ভাড়া বা মাসুলের হারকে যুক্তিসঙ্গত করবে। এই সিদ্ধান্ত মালবাহী ভাড়ার যে হার আছে রেটটাকে যুক্তিসঙ্গত করতে সাহায্য করবে বা নিয়ন্ত্রণে আনতে সহায়তা করবে বা সুশৃঙ্খল করতে সহায়তা করবে বলতে পারেন। দেখুন তাহলে উনি বলছেন যে সিদ্ধান্তটা নিয়েছি আমরা, এই সিদ্ধান্তটা কী করবে, মালবাহী যে ভাড়া আছে, ভাড়ার যে রেটটা আছে সেটাকে র্যাশনালাইজ করবে, যুক্তিসঙ্গত করবে, সুশৃঙ্খলে আনবে বা নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে। উড হেল্প এটা করবে, আর কি করবে, রিডিউস কনজেশন, সেই সাথে করবে কি, এই উডের পর হেল্প, উডের পর রিডিউস কনজেশন, এটা কিন্তু এই উডের অংশ। রিডিউস কনজেশন, ভিড় কমাবে, অ্যান্ড লোয়ার ট্রান্সপোর্টেশন কস্ট ফর ইন্ডিয়ান এক্সপোর্টার্স। অ্যান্ড লোয়ার, এখানে লোয়ার কিন্তু আরেকটা ভার্ব, এটাও কিন্তু একটা ভার্ব, এই উড দিয়েই কিন্তু এটা লেখা হচ্ছে। উড লোয়ার ট্রান্সপোর্টেশন কস্ট, পরিবহন যে খরচ, যে ব্যয়, ফর ইন্ডিয়ান এক্সপোর্টার্স, ইন্ডিয়ান যে রপ্তানিকারক আছে তাদের জন্য পরিবহন ব্যয় কমানো, কনজেশন হ্রাস করা, এবং মালবাহী পণ্যের যে মাসুল বা ভাড়ার যে হারটা সেটা যুক্তিসঙ্গত করতে সহায়তা করবে, সেটা নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে এই সিদ্ধান্ত। মানে এই সিদ্ধান্তের ফলে এই উপকার তাদের হবে, এই কথাটা তারা এখানে উল্লেখ করেছে। নেভারথলেস, তথাপি, তবুও, তা সত্ত্বেও, হ্যাঁ হোক, নিজেদের কথা চিন্তা করতেছেন, ওকে। দিস মুভ সিমস টু বি ড্রাইভেন মোর বাই পলিটিক্যাল মেসেজিং। দেখুন, দিস মুভ, এই পদক্ষেপ, সিমস টু বি ড্রাইভেন, এটা কিন্তু প্যাসিভ স্ট্রাকচার। সিমস টু বি ড্রাইভেন মানে এটা পরিচালিত হচ্ছে, এই পদক্ষেপটাকে মনে হচ্ছে পরিচালিত হচ্ছে বলে মনে হচ্ছে, টু বি ড্রাইভেন, পরিচালিত হচ্ছে বলে মনে হচ্ছে বেশি, মোর বাই পলিটিক্যাল মেসেজিং। এখানে মোর, যে তাহলে এখানে দেন আসবে, যেহেতু এখানে আপনার কম্পারেটিভ ফর্ম ইউজ করেছি, মোর বাই পলিটিক্যাল মেসেজিং দেন বাই ইকোনমিক কনসিডারেশন, অর্থাৎ অর্থনৈতিক কারণ বা অর্থনৈতিক দিকের যে বিবেচনা, ইকোনমিক কনসিডারেশন, সেগুলোর চেয়ে বেশি মনে হচ্ছে রাজনৈতিক বার্তার, মোর বাই পলিটিক্যাল মেসেজিং, রাজনৈতিক বার্তা বা রাজনৈতিক উদ্দেশ্য, রাজনৈতিক বার্তার মাধ্যমে, বার্তার কারণে, বার্তার দিকে বেশি ড্রাইভেন হচ্ছে। তার মানে এই পদক্ষেপটি কোন দিকে পরিচালিত, মানে কিসের কারণে, এখানে মোর বাই এখানে কারণ বলতে পারেন, কারণ এটার দ্বারা বা এটার কারণে, পলিটিক্যাল মেসেজিং রাজনৈতিক বার্তার কারণে, বার্তার মাধ্যমে পরিচালিত হচ্ছে, রাজনৈতিক একটা বার্তা দিতে চাচ্ছে বা রাজনৈতিক একটা উদ্দেশ্য সাধন করতে চাচ্ছে। আবার এখানে গিয়ে ইকোনমিক কনসিডারেশন, অর্থনৈতিক যে বিচার বিবেচনা, সেই বিবেচনার চেয়ে বেশি মনে হচ্ছে রাজনৈতিক বার্তা প্রদানের কারণেই এই পদক্ষেপটা পরিচালিত হয়েছে বলে মনে হচ্ছে। নেভারথলেস, তথাপিও, তবুও, তা সত্ত্বেও, এই সিদ্ধান্ত বা এই পদক্ষেপ পরিচালিত হয়েছে বলে মনে হচ্ছে রাজনৈতিক বার্তার কারণেই বেশি, অর্থনৈতিক বিচার বিবেচনার চেয়ে। এই হলো পুরো বাক্যের মিনিং। ফর ওয়ান, the transshipment facility was a commercial arrangement with Bangladesh paying India for the service. For one, তো ওই যে মনে হচ্ছে রাজনৈতিক বার্তার কারণে, এখন এটার একটা কারণ, ফর ওয়ান, একটা প্রথমত বা একটা দিক, দ্য ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি ওয়াজ এ কমার্শিয়াল অ্যারেঞ্জমেন্ট, এটা একটা বাণিজ্যিক ব্যবস্থা উইথ বাংলাদেশের সাথে। তো বাংলাদেশ কি করছে, পেইং ইন্ডিয়া ফর দ্য সার্ভিস, বাংলাদেশ পেইং, এটা সেন্টেন্স আকারে লিখলে বাংলাদেশ ইজ পেইং। তো এখানে বলা হচ্ছে বাংলাদেশের সাথে একটা বাণিজ্যিক অ্যারেঞ্জমেন্ট, বাণিজ্যিক ব্যবস্থা হচ্ছে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি, এটা এমনিই না। ট্রান্সশিপমেন্ট সুবিধা হচ্ছে একটা বাণিজ্যিক ব্যবস্থা যেটা পেইং ইন্ডিয়া ফর দ্য সার্ভিস, এই সুবিধার জন্য বিনিময়ে ভারতকে অর্থ দিচ্ছে বাংলাদেশ, প্রথমত। টিপিক্যালি এখানে কি সাধারণত, মানে when either party seeks to end such an arrangement, when either party, যে কোনো একটা দল যখন seeks চায় to end such an arrangement, এরকম একটা ব্যবস্থার খান্তি বা ইতি টানতে চায় যে কোনো একটা দল, তখন কি হয়, ট্রানজিশন পিরিয়ড ইজ গ্রান্টেড। তখন কি হয়, একটা ট্রানজিশন পিরিয়ড, মানে আমি হঠাৎ করে ওদিকে গাড়ি নিচ্ছি, আপনি হঠাৎ করে একদিন গাড়ি আটকে দিলেন, আমাকে ট্রানজিশন পিরিয়ড মানে পরিবর্তনের, আমি বিকল্প ব্যবস্থা গ্রহণ করার দিকে যাওয়ার জন্য কোনো পিরিয়ড আমাকে গ্রান্টেড করবেন না, এটা তো হয় না। আর ট্রানজিশন পিরিয়ড ইজ গ্রান্টেড, যখন কোনো একটা দেশ এরকম কোনো একটা সম্পর্ক, সাচেন বিজনেস অ্যারেঞ্জমেন্টকে এন্ড করতে চায়, তখন একটা ট্রানজিশন পিরিয়ড ইজ গ্রান্টেড, ট্রানজিশন পিরিয়ড দেওয়া হয় টু অ্যালাউ দ্য আদার সাইড, অন্য পাশের অন্যকে, টু মেক অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্টস, বিকল্প ব্যবস্থা তৈরি করতে। দিস ওয়াজ নট দ্য কেস হেয়ার। এরপর এই পুরো বাক্যটাকে আমরা কি করলাম, কমেন্ট করে বললাম, দিস ওয়াজ নট দ্য কেস হেয়ার, এখানে এমন কিছু করা হয়নি, এক্ষেত্রে তেমন কোনো ঘটনা ঘটেনি, এইরকম কোনো ঘটনা এক্ষেত্রে ঘটেনি।
দ্য ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি অ্যাপিয়ার টু বি আ মিউচুয়ালি বেনিফিশিয়াল ম্যানেজমেন্ট। ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটিকে অ্যাপিয়ার্ড মনে হয় টু বি আ মিউচুয়ালি বেনিফিশিয়াল অ্যারেঞ্জমেন্ট, মানে ট্রান্সশিপমেন্ট সুবিধাটি আসলে পারস্পরিকভাবে লাভজনক ব্যবস্থা বলে মনে হয়। মানে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি আমরা কখন দুইটা দেশের সাথে করি, আমিও লাভবান হব, তুমিও লাভবান হবে। ঠিক এইরকম ক্ষেত্রে, এরকম না যে দান দক্ষিণা, দুই পক্ষের জন্য যেন যখন উপকারী হয় তখনই আমরা ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি এই কাজটা দুই দেশের মধ্যে হয়, পারস্পরিক সুবিধা এই ব্যবস্থা থাকে। ইটস সাডেন ডিসকন্টিনিউশন মানে কন্টিনিউশন মানে ধারাবাহিকভাবে চলা, ডিসকন্টিনিউশন মানে কি হঠাৎ বন্ধ করে দেয়া। তো ইটস সাডেন ডিসকন্টিনিউশন হঠাৎ বন্ধ করা, এটা হঠাৎ বন্ধ উইল আনডাউটেডলি নিঃসন্দেহে হার্ম বাংলাদেশি বিজনেসেস, বাংলাদেশি ব্যবসাকে কী করবে, নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত করবে। ইটস সাডেন ডিসকন্টিনিউশন, এটার বন্ধ, এই যে বন্ধ করে দিল আকস্মিক বন্ধ, নিঃসন্দেহে বাংলাদেশের ব্যবসায়ীদের কী করবে, ক্ষতি করবে। ইন লাইট এই যে ক্ষতি হচ্ছে এই ব্যাপারটার আলোকে, ইন লাইট অফ দিস এই আলোকে, দেখুন খুব সুন্দর একটা ফ্রেজ, এই আলোকে উই রিকোয়েস্ট ইন্ডিয়া টু প্রোভাইড আ প্রভিজনাল পিরিয়ড, একটা প্রভিজনাল পিরিয়ড দেওয়ার জন্য, মানে প্রভিজনাল পিরিয়ড মানে হচ্ছে কি অস্থায়ী একটা সময়, প্রভিজনাল পিরিয়ড অস্থায়ী সময় বা সাময়িক সময়, অস্থায়ী সময় বা সাময়িক সময় বলতে পারেন, আমরা এটা একটু দেখাচ্ছি। প্রভিজনাল পিরিয়ড অস্থায়ী সময় বা সাময়িক সময় প্রোভাইড করার জন্য আমরা অনুরোধ করছি। অ্যালাউইং টাইম মানে এই সময়টা কীভাবে হবে, অ্যালাউইং টাইম ফর বাংলাদেশ টু মেক অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্টস, বাংলাদেশকে অনুমোদন দেয়া যাতে বিকল্প ব্যবস্থা তৈরি করতে সময় দেওয়া হয়। বিফোর দ্য ফ্যাসিলিটি ইজ কমপ্লিটলি উইথড্রন, এই সুবিধা সম্পূর্ণ প্রত্যাহার করার পূর্বে বাংলাদেশকে বিকল্প ব্যবস্থাপনা তৈরি করতে সময় প্রদান করিয়া, অ্যালাউইং সময় দিয়ে, সময় মঞ্জুর করে, করার মাধ্যমে করিয়া একটা অস্থায়ী বা সাময়িক সময় প্রদান করবে ইন্ডিয়া, আমরা অনুরোধ করছি। ইন লাইট অফ দিস, কোনটার আলোকে, এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের বিজনেস সেটার আলোকে। অল্টারনেটিভলি বিকল্পভাবে ইন্ডিয়া কুড কনসিডার নেগোসিয়েটিং দ্য টার্মস, ইন্ডিয়া কী করতে পারে, বিকল্প হিসেবে কুড কনসিডার করতে পারে, এটা ভবিষ্যতে মানে একটু বলতেছি যে এটা কনসিডার বিবেচনা করতে পারে। কোনটা বিবেচনা করতে পারে, কনসিডারিং এর পর সরাসরি ভার্বের আইএনজি হবে কনসিডার, রিনেগোসিয়েটিং, দেখুন এখানে কিন্তু ভার্ব, রিনেগোসিয়েটিং দ্য টার্মস, ওই টার্মসটাকে যে শর্ত আছে সেই শর্তটাকে পুনরায়, চুক্তির শর্তগুলো পুনর্বিবেচনা করতে পারে, পুনর্বিবেচনা করার চিন্তা করতে পারে। ইন্ডিয়া কুড কনসিডার রিনেগোসিয়েটিং দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট চুক্তির যে বিষয়গুলো সেগুলো নতুন করে পুনর্বিবেচনা করার ব্যাপারে কুড কনসিডার ভাবতে পারে, বিবেচনা করতে পারে। কেন, টু মাইটিগেট দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অন বাংলাদেশের উপর নেগেটিভ ইম্প্যাক্ট কমাতে, মাইটিগেট মানে কি কমানো, নেগেটিভ ইম্প্যাক্ট মানে কি ক্ষতিকর প্রভাব কমানোর জন্য, কমানোর উদ্দেশ্যে ইন্ডিয়া এটা ভাবতে পারে, কি ভাবতে পারে, রিনেগোসিয়েটিং পুনর্বিবেচনা করার শর্তগুলো, দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট, চুক্তির যে শর্তগুলো ছিল আপনার সাথে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটিসে যাওয়ার আগে যে এগ্রিমেন্টগুলো ছিল সেগুলো একটু খেয়াল করেন, সেগুলো রিনেগোসিয়েটিং করেন। সেখানে বলা ছিল যে কোনো দেশ হঠাৎ করে বন্ধ করা যাবে না, এটা বন্ধ করার জন্য ট্রানজিশন পিরিয়ড দিতে হবে, প্রভিশনাল টাইম দিতে হবে, মানে অস্থায়ী বা সাময়িক টাইম দিতে হবে। সেটা দিবেন না কেন, সেটা পুনর্বিবেচনা করুন বাংলাদেশের নেগেটিভ ইম্প্যাক্ট কমানোর, হ্রাস করার উদ্দেশ্যে, টু মাইটিগেট। অ্যাট দ্য সেম টাইম, একই সাথে উই আর্জ দ্য বাংলাদেশি অথরিটিসকে আমরা আহ্বান করছি টু এক্সপ্লোর এভেলেবল অল্টারনেটিভস, মানে কি, যে সম্ভাব্য বিকল্প পথ অনুসন্ধান করার, টু এক্সপ্লোর এভেলেবল অল্টারনেটিভস, সম্ভাব্য, এখানে এভেলেবল মানে কি, সম্ভব যেগুলো আছে আমাদের হাতে, সম্ভাব্য বিকল্প পথ অনুসন্ধান করার ব্যাপারে আমরা বাংলাদেশি কর্তৃপক্ষকে আর্জ করছি। অ্যান্ড টেক ইমিডিয়েট, দেখুন এটা কিন্তু এই টু ইনফিনিটিভ টু দুটো ভার্ব নেবে, একটা হচ্ছে এখানে টু এক্সপ্লোর করতে এবং আরেকটা হচ্ছে টু টেক ইমিডিয়েট স্টেপস, জরুরি পদক্ষেপ নিতে, টু এনশিওর নিশ্চয়নে, দ্যাট যে কি নিশ্চিত করতে সেটা আমরা দ্যাট দিয়ে একটা সেন্টেন্স দিয়ে বলবো, দ্যাট দ্য এফিসিয়েন্সি অফ আওয়ার সাপ্লাই চেইনস ইজ নট কম্প্রোমাইজড। এফিসিয়েন্সি মানে হচ্ছে কি, কার্যকারিতা বা দক্ষতা, অনেকটা আমরা মানে কতটা কার্যকরভাবে ব্যাপারটা হয় সেটা হচ্ছে কি এখানে এফিসিয়েন্সি। তো এফিসিয়েন্সি অফ আওয়ার সাপ্লাই চেইন, আমাদের সর্বশৃঙ্খলের যে দক্ষতাটা, যে কার্যকারিতাটা আছে, ইজ নট কম্প্রোমাইজ, সেটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। কম্প্রোমাইজ করা মানে হচ্ছে কি এখানে, যাতে ব্যাপারটা কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এখানে কম্প্রোমাইজ মানে হচ্ছে কি, মানে কম্প্রোমাইজ মানেই হচ্ছে কি, কোনো কিছুর সাথে আপনি কম্প্রোমাইজ মানে আপোষ করছেন, সেক্ষেত্রে আপনি নিজের ক্ষতি করছেন। তো এখানে কম্প্রোমাইজটা আরেকটা মানে হবে কি, ক্ষতি করা, নিজের ক্ষতি করা। তাহলে দ্য এফিসিয়েন্সি অফ আওয়ার সাপ্লাই চেইন, আমাদের সর্বশৃঙ্খলের কার্যকারিতা বা দক্ষতায় কোনো কম্প্রোমাইজ চলবে না। অ্যান্ড দ্যাট, এবং এটা নিশ্চিতকরণে আওয়ার ট্রেড ইজ নট ডিসরাপ্টেড, আমাদের ব্যবসা বাণিজ্য যাতে বিঘ্নিত না হয়, সেই ব্যাপারগুলো নিশ্চিত করতে, টু এনশিওর করতে, ইমিডিয়েট স্টেপস নিতে আমরা আহ্বান করি। তাহলে আমরা আর্জ করি দুটা জিনিস নিতে, টু এক্সপ্লোর অ্যাভেলেবল অল্টারনেটিভস, বিকল্প সম্ভাব্য পথগুলো এক্সপ্লোর করতে, অনুসন্ধান করতে, অ্যান্ড টেক ইমিডিয়েট স্টেপস, এবং জরুরি কিছু পদক্ষেপ নিতে, যাতে করে এটা নিশ্চিত করা যায় যে বাংলাদেশের যে সরবরাহ শৃঙ্খল আছে, দক্ষভাবে কার্যকারিতায় কোনো ভাটা না পড়ে, চেইন ইজ নট কম্প্রোমাইজড। অ্যান্ড দ্যাট, এবং এটা যে আওয়ার ট্রেড ইজ নট ডিসরাপ্টেড, এবং এটা নিশ্চিত করবে যে আমাদের ব্যবসা বাণিজ্য কোনো বিঘ্ন হচ্ছে না, মানে এটা বসে নাই, থেমে না থাকে, এই ব্যাপারগুলো নিশ্চিতকরণে। সেই হচ্ছে আমাদের আজকের
পুরো এডিটোরিয়ালটির প্রতিটি বাক্য অ্যানালাইসিস। আশা করি এই বাক্যগুলো আপনারা যারা মানে দেখছেন ইবুক যারা গ্রহণ করবেন তাদের জন্য আমি আরও স্পেশালভাবে লিখে দেবো। তো ব্যাপারগুলো ওখান থেকে আপনারা চর্চা করবেন। সময় স্বল্পতার কারণে এখানে মানে পুরো ব্যাপারটা বাংলায় লিখে দিচ্ছি না। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।